ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। ফিট আছেন নাজমুল শান্ত, ম্যাচ খেলা নিয়ে নেই শঙ্কা। কলম্বো টেস্টের আগে জানিয়েছেন ফিল সিমন্স, মিরাজ থাকা মানে দলের জন্য বাড়তি মাত্রা যোগ করা, কন্ডিশন দেখে ঠিক হবে একাদশে 3 পেসার থাকবে নাকি 3 স্পিনার, বলেছেন টাইগার হেড কোচ। এদিকে লঙ্কান ক্যাপ্টেন ধনঞ্জয় ডি সিলভার মতে ব্যাটিং সহায়ক উইকেট স্পিনারদের জন্য প্রথম দিকে হবে চ্যালেঞ্জিং। বুধবার বাংলাদেশ সময় সকাল 10টায় দ্বিতীয় এবং শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা। মঙ্গলবার কলম্বোর তপ্ত গরমে অনুশীলনে বাংলাদেশ দল। এবার মিশন দ্বিতীয় টেস্ট, তাই তো শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেয়া। শুরুতেই ফুটবল পায়ে গা গরম করেন ক্রিকেটাররা, এরপর মূল মাঠে সেন্টার উইকেটের পাশে স্লিপ ক্যাচ অনুশীলন করিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। আরেক পাশে লম্বা দূরত্বের ক্যাচ অনুশীলনে শন টেটের সঙ্গী ছিলেন নাহিদ রানা, নাহিম হাসানরা। এর আগে মাঠে এসে উইকেট দেখেন শান্তরা। আগের দিন আঙ্গুলে চোট পাওয়ায় শঙ্কা ছিল অধিনায়কের খেলা নিয়ে, যদিও তা উড়িয়ে দিলেন হেড কোচ। সেই সাথে মিরাজের ফেরা প্রসঙ্গে বললেন দলের জন্য বাড়তি মাত্রা। শান্ত এখন ফুল ফিট, ওকে নিয়ে কোনো শঙ্কা নেই। মিরাজ টেস্টের দ্বিতীয় সেরা অলরাউন্ডার ও থাকা মানে দলের জন্য বাড়তি মাত্রা যোগ করা। এনামুল হক বিজয়ের বাজে পারফরমেন্স, মিরাজের ফেরা, একাদশে পরিবর্তন আসছে হলফ করে বলা গেলেও কন্ডিশন দেখেই তা ঠিক করতে চান সিমন্স। জানালেন জয়ের লক্ষ্যের কথা। 3 পেসার না 3 স্পিনার খেলাবো সেটা নির্ভর করছে কন্ডিশনের উপর। গলেও আমরা জেতার জন্য খেলেছি, এই টেস্টেও নামবো জেতার জন্যই। এদিকে গল টেস্টের মতোই ব্যাটিং সহায়ক উইকেট দেখছেন লঙ্কান অধিনায়ক। টস ফ্যাক্টরের কথা জানালেন ধনঞ্জয় ডি সিলভা। এই উইকেটেও ব্যাটাররা সুবিধা পাবে, সেজন্য টস খুবই গুরুত্বপূর্ণ। স্পিনাররা শুরুর দিকে খুব একটা টার্ন পাবে না, চ্যালেঞ্জিং হবে। দ্বিতীয় টেস্টে নেই বৃষ্টি বাগড়া দেওয়ার শঙ্কা। গল টেস্ট ড্রয়ের পর কলম্বোতে তবে কি অপেক্ষা করছে এবার? প্রায় 18 বছর পর এই সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে খেলতে নামছে বাংলাদেশ দল। গল টেস্টে ড্র ছাপিয়ে দ্বিতীয় টেস্টে এবার জয়ের লক্ষ্য টাইগার হেড কোচের। সেই লক্ষ্য সফল করতে পারবে তো নাজমুল শান্তর দল? সেটা এখন দেখার অপেক্ষা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিংহলীজ স্পোর্টস ক্লাব, কলম্বো, শ্রীলঙ্কা। শততম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট জয়ের সাক্ষী পিসারা ওভাল, যারা অনার্স বোর্ডে আছে 2 বাংলাদেশি তারকা মোহাম্মদ আশরাফুল এবং সাকিব আল হাসানের নাম। এটি এশিয়ার একমাত্র মাঠ যেখানে খেলেছেন কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। কিন্তু তবুও কেন এই মাঠ লঙ্কানদের কাছে এখন অপয়া? কলম্বো থেকে বিস্তারিত জানবো হাসান আল মারুফের রিপোর্টে। উইকেটের কর্দমাক্ত মাটি, জরাজীর্ণ স্কোরবোর্ড, রং হারানো ঘাস, গল্প বলে শ্রীলঙ্কার অন্যতম ঐতিহাসিক মাঠ পিসারা ওভালের। 1982 সালে ইংল্যান্ডের বিপক্ষে এই ভেন্যুতেই প্রথমবার টেস্ট খেলেছিল লঙ্কানরা। 3 বছর বাদে 1985 সালে লাল বলের ইতিহাসে এই মাঠেই তাদের প্রথম জয় এসেছিল ভারতের বিপক্ষে। বাংলাদেশের জন্য স্মৃতি বিজড়িত এক ভেন্যু এই পিসারা। পিসারা ওভালের উইকেট, যে মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট জয়ের সুখস্মৃতি আছে। 2017 সালে সাকিব আল হাসানের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ টেস্ট জিতেছিল এই মাটিতেই। এমনকি এটি এশিয়ার একমাত্র মাঠ যেখানে খেলে গেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। 1948 সালে এই মাঠে এক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছিলেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। সেটি এশিয়ার মাটিতে খেলা তার একমাত্র ম্যাচ। যদিও 20 রানেই শেষ হয় ব্র্যাডম্যানের সেই ইনিংস। ভেন্যুর ভেতরেই বারে এখনো দেয়ালে ঝুলছে ব্র্যাডম্যানের মাঠে নামার সেই মুহূর্ত। স্টেডিয়ামের মূল ভবনে নজর কাড়বে দেয়ালে বাঁধানো অনার্স বোর্ড, যেখানে অনেক ক্রিকেটারের ভিড়ে লুকিয়ে আছে 2 বাংলাদেশি তারকা মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসানের নাম। 2007 সালের প্রথম বাংলাদেশি হিসেবে এই মাঠে সেঞ্চুরি পান মোহাম্মদ আশরাফুল। খেলেন 129 রানের অপরাজিত এক ইনিংস। 22 টেস্ট, 12 ওয়ানডে আর 2 টি20 অনুষ্ঠিত এই ভেন্যু বাংলাদেশের জন্য সৌভাগ্যের হলেও লঙ্কানদের জন্য এটি এখন আনলাকি। কিন্তু কেন? 2017 সালে শততম টেস্টে বাংলাদেশ জয় পেয়েছিল এই মাঠে। এরপর হয়েছে মাত্র একটি ম্যাচ। 2019 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচেও হেরেছিল শ্রীলঙ্কা।
ধরা হয় বাংলাদেশের বিপক্ষে সেই হারের পর থেকেই এই ভেন্যুটিকে লঙ্কানদের জন্য অপয়া হিসেবে, যার কারণে এরপর থেকে এই ঐতিহ্যবাহী মাঠে গড়ায়নি ছেলেদের কোনো আন্তর্জাতিক ম্যাচ। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, পিসারা ওভাল, কলম্বো, শ্রীলঙ্কা। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে 522 রান করেছেন নুরুল হাসান সোহান। সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের এ দলের বিপক্ষে 2 ফরম্যাটে, তবুও সুযোগ পাননি সোহান। সোহানের সুযোগ না পাওয়ায় অবাক জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন এবং সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ঘরোয়ায় পারফর্ম করবেন, এ দলের হয়ে সেই পারফরমেন্স ধরে রাখবেন, জাতীয় দলের জার্সি পরবেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার সহজ প্রসেস, কিন্তু সেই প্রসেসের সব বক্সে টিক চিহ্ন বসিয়েও সুযোগ পেলেন না নুরুল হাসান সোহান। সোহানের ব্যাপারটা তিনি আমাদের বিবেচনা আছেন, বাট একই টিমে মাল্টিপল উইকেট কিপার তো নিতে পারবো না। লাস্ট সিরিজে লিটন দাস ছিলেন না, তারা জানেন যে ওই সময় একটু খারাপ প্যাচের মধ্যে উনি ছিলেন। কিন্তু সবশেষ কয়েক বছরে যেভাবে খেলছেন, শুধুমাত্র ব্যাটার হিসেবেই ন্যাশনাল টিমে খেলার যোগ্যতা রাখেন সোহান। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে 11 ম্যাচে 2 সেঞ্চুরি 2 50-তে 522 রান করেছেন। ডিপিএল এর ফর্ম ধরে রেখেছিলেন এ দলের সিরিজেও। বাংলাদেশ এ দল অধিনায়ক নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন 2টা সেঞ্চুরি। এমনকি যেদিন সোহান বাদ পড়েছেন চট্টগ্রামে, সেদিনও ওয়ানডে ও টি-20 দলের অনুশীলন ম্যাচে 70 বলে 7টা করে 4 ও ছক্কায় করেছেন 97 রান। এমন ধারাবাহিক পারফরমেন্সের পরও সুযোগ আসছে না সোহান, তাই আক্ষেপও লুকোননি। অবভিয়াসলি একটা আক্ষেপ থাকবে, কারণ আমার কাছে মনে হয় যে সবসময় যেহেতু ন্যাশনাল টিমে খেলাটাই প্রায়োরিটির ব্যাপার, ন্যাশনাল টিমের জন্য খেলতে চাই, যখন ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন থাকবে না তখন হয়তো আর ক্রিকেটটা খেলবো না। সোহানকে সুযোগ পেতে না দেখে অবাক সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সাবেক এই অধিনায়কের মতে ক্রিকেটারদের মোটিভেটেড করতে হলে পারফরমেন্সের মূল্যায়ন করতেই হবে। সোহানের বাদ পড়াটা আমার কাছে একটু আশ্চর্য মনে হয়েছে, কারণ গত এই টিমের সিরিজটাও যথেষ্ট ভালো পারফর্ম করেছে, বাট এখানে যে প্র্যাকটিস ম্যাচগুলি আছে যথেষ্ট ভালো খেলেছে। তো এই জায়গাটা একটা কোয়েশ্চেন আছে। যেহেতু জাতীয় দলের সুযোগ পাননি, রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলবেন সোহান। এই দলটাকে নেতৃত্ব দিয়ে গত আসরে শিরোপা জিতিয়েছিলেন এই উইকেট কিপার ব্যাটার। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। দীর্ঘদিন পর প্রাণ ফিরেছে চট্টগ্রামের ক্রিকেট অঙ্গনে। টেস্ট স্ট্যাটাসের 25 বছর পূর্তি উদযাপন উপলক্ষে দিনব্যাপী বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বসে ক্ষুদে ক্রিকেটারদের মিলনমেলা। যাদের চোখে জাতীয় দলে খেলার স্বপ্ন, তাদের এই স্বপ্ন বাস্তবায়নে তৃণমূলে খেলা এবং মাঠ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, প্রতিভা অন্বেষণ সহ একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন ক্রিকেট বোর্ডের কর্তারা। টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত চট্টগ্রামের সাগরিকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। চট্টগ্রাম সহ 7টি বিভাগে অনূর্ধ্ব 12 ক্রিকেট প্রতিযোগিতা ও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্পিন এবং পেস বোলার হান্ট সহ ছিল দিনব্যাপী নানা আয়োজন। এমন আয়োজনে উচ্ছ্বসিত অংশগ্রহণকারী ক্ষুদে ক্রিকেটাররা। আমি চাই যে আমিও বড় হয়ে এরকম একজন বড় ক্রিকেটার হব। ক্রিকেট খেলাটা বেছে নিতে হয়েছে কারণ ক্রিকেটেই আমার স্বপ্ন ছিল। এটাই ন্যাশনাল খেলার স্বপ্ন তো সবারই থাকে, আমারও আছে, ইনশাআল্লাহ খেলতেও পারবো। অবশ্যই খেলার ইচ্ছে আছে। আর চট্টগ্রাম থেকে বললে তামিম ইকবালকে অনেক পছন্দ। এর আগে সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক জাতীয় ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তারা। তৃণমূলে ক্রিকেটের উন্নয়নে গুরুত্ব দেওয়ার পাশাপাশি অবকাঠামোগত পরিবর্তনের আশ্বাস তাদের। সব জায়গায় যেন সমান ফ্যাসিলিটিস থাকে, সব জায়গায় যেন খেলার সংখ্যাটা বাড়ে। আমাদের কিন্তু আমরা 20 ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি রেগুলারলি, বাট এখনও কিন্তু আমাদের খেলাধুলার খেলার সুযোগ সুবিধা একটু কম। আমরা প্র্যাকটিস করি অনেক, ম্যাচ খেলার সুযোগ কম পাই। মাঠ দরকার, আমাদের ছেলেদেরকে প্র্যাকটিস করার জায়গা দেওয়া দরকার, এখানে খেলার ব্যবস্থা করা, প্রিমিয়ার লিগটা আবার ভালো মতো চালু হওয়া, সব ধরনের স্পোর্টস যাতে ভালো মতো এক একটা আলাদা আলাদা মাঠে করতে পারে সেই জন্য ব্যবস্থা উদ্যোগ এখনই গ্রহণ করতে হবে। ক্রিকেটের বিকেন্দ্রীকরণে দেশের প্রতিটি বিভাগে সুযোগ সুবিধা এবং খেলা ও মাঠের সংখ্যা বৃদ্ধির কথা জানান ক্রিকেট সংশ্লিষ্টরা। বোর্ড যে উদ্যোগগুলো নিয়েছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে আমরা এখন যে 8টা ডিভিশন আছে সব জায়গায় এখন কাজ চলছে কিভাবে প্লেয়ার উঠে আনা যায়। এই অঞ্চলে আপনি বিকেন্দ্রীকরণটা করছেন, সেই অঞ্চলের প্রশাসনের সঙ্গে সম্পর্কটা স্থাপন করা, ক্রাইসিসটা আসলে কোন জায়গায় সেটা আইডেন্টিফাই করা, লজিস্টিক্যাল ফ্যাসিলিটিস প্রোভাইড করে সেখানে লিগ চালাতে পারে, সেখানে একটা ডেভেলপমেন্ট করতে পারে। যুব ক্রীড়া মন্ত্রণালয় সেই সহযোগিতার আশ্বাসটা দিয়েছেন।
জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে ইউরোপের 7 দেশের সঙ্গে খেলার প্রস্তাব দিয়েছে বাফুফে, কিন্তু নানা জটিলতায় কারোর সঙ্গে খেলা হচ্ছে না। বিকল্প হিসাবে আফগানিস্তান, ইয়েমেন এবং চাইনিজ তাইপের সঙ্গে যোগাযোগ করেছে ফুটবল ফেডারেশন। আর নেপাল এবং শ্রীলঙ্কা থেকে হামজা সৌমিত্র পেয়েছে আমন্ত্রণ। যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। সব দিক বিবেচনা করে এখন পর্যন্ত শ্রীলঙ্কায় বহুজাতিক টুর্নামেন্ট খেলাই বাফুফের কাছে সেরা প্রস্তাব। হামজা সমিত আশায় এই বাংলা এখন বেশ শক্তিশালী। এশিয়ার অনেক দেশ বাংলাদেশকে সমীহ করছে, আর তাই তো বাফুফে সভাপতি তাবিদ আওয়াল সেপ্টেম্বরে ইউরোপের কোনো দেশের সঙ্গে খেলার কথা বলেছিলেন। সেপ্টেম্বর উইন্ডোতে খেলতে ইউরোপের 7টি দেশের সঙ্গে কথা বলেছে বাফুফে। দেশগুলো হলো ফ্যারো আইল্যান্ডস, লিথুনিয়া, মলদোভা, মাল্টা, অ্যান্ডোরা, জিব্রাল্টার, লিখটেনস্টাইন, সান ম্যারিনো। এর মধ্যে লিথুনিয়া খেলতে রাজি হলেও তারা খেলতে চায় নভেম্বরে। তাই আপাতত এটা নিশ্চিত, সেপ্টেম্বরে ইউরোপের কোনো দলের সঙ্গে যে খেলার কথা বলেছিল বাফুফে সেটা হচ্ছে না। আমরা ইউরোপে প্রায় 7টা দেশে যোগাযোগ করেছি, সেইং দ্যাট তারা আমাদেরকে নভেম্বরে চান। এখন ওরা ওদের কোয়ালিফায়ার্স এবং বিশ্বকাপ কোয়ালিফায়ার্স নিয়ে ব্যস্ত। এই মুহূর্তে ওরা এই উইন্ডোতে ওরা খেলতে চাচ্ছেন না। তবে নতুন খবর, বাফুফে 3টি দেশের সঙ্গে খেলতে যোগাযোগ করেছে। এরা হলো আফগানিস্তান, ইয়েমেন ও চাইনিজ তাইপে। আর বাফুফেকে আমন্ত্রণ জানিয়েছে নেপাল ও শ্রীলঙ্কা। আমি সুনিশ্চিতভাবে জানি যে আমাদের সাথে নেপাল যোগাযোগ করেছে, শ্রীলঙ্কা যোগাযোগ করেছে তাদের ওখানে গিয়ে খেলার জন্য। এর বাইরে আমরা যোগাযোগ করেছি বেশ কিছু ইউরোপিয়ান দেশের সাথে। তবে ইউরোপিয়ান দেশের এই উইন্ডোতে ওরা খেলতে চাচ্ছেন না। তবে ওরা একজন না দুটো দেশ আমাদেরকে নভেম্বর উইন্ডোতে ইনভাইট করেছে। সো সেটা তো পরে সিদ্ধান্ত হবে। আর এর বাইরে আমরা এশিয়ার ভিতরে আফগানিস্তান, চাইনিজ তাইপে এবং ইয়েমেনকে যোগাযোগ করেছি যে তারা যদি খেলতে ইচ্ছুক হয়। ভেনিউ ক্যান বি থার্ড ভেনিউ অথবা বাংলাদেশ, বাট দেখা যাক ওরা কী বলে। সো এই জিনিসগুলি আপাতত আমরা সবাইকে যোগাযোগ করা হয়েছে আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে। উই আর ওয়েটিং ফর রেসপন্স। আশা করি বাই দিস মান্থ, মানে 30 তারিখের ভিতরেই উইন্ডোটা লক করে ফেলতে পারবো আমরা, যে কোথায় যাব কিংবা কার কাছে কারা আসবেন, কাদের সাথে খেলবেন, এই জিনিসগুলো ইনশাল্লাহ ফাইনাল হয়ে যাবে। এখন প্রশ্ন, বাংলাদেশ কার সঙ্গে খেলবে? এখন পর্যন্ত বাফুফে শ্রীলঙ্কার অফারটাকেই প্রাধান্য দিচ্ছে, কেননা শ্রীলঙ্কা দলে প্রচুর প্রবাসী ফুটবলার খেলায় এই মুহূর্তে বেশ শক্তিশালী দল। আর সেপ্টেম্বরে লঙ্কানরা যে টুর্নামেন্ট খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে সেটা হবে বহুজাতিক। শ্রীলঙ্কা একটি 3 কিংবা 4 জাতিক টুর্নামেন্ট করতে চাচ্ছে। আমার মনে হয় মানে একই টিভির সাথে দুটো খেলা যদি হয় ইট ইজ গুড, বাট যদি দুটো ডিফারেন্ট দলের সাথে দুটো খেলা খেলি একটি একটি করে, আই থিঙ্ক দ্যাট ইজ বেটার ফর আস। সো আর 3-4 জাতি হলে কম্পিটিটিভনেসটা একটু বাড়ে। সো আই থিঙ্ক, আমি জানি না শ্রীলঙ্কা অন্য কোন কোন দেশের সাথে আনতে পারছে কি পারছে না সেটা আমি জানি না। তবে ওরা যদি 3 কিংবা 4 জাতির একটা টুর্নামেন্ট করে, আমার মনে হয় দ্যাট উইল বি এ গুড অপশন আমাদের জন্য। চলতি বছর সবগুলো উইন্ডো কাজে লাগাবে বাংলাদেশ। আর গুরুত্বপূর্ণ সব ম্যাচই খেলবেন হামজা, সুমিত, ফাহমিদুল, কিউবা মিশেলরা। আন্ডার 20 যে আমাদের টিমটা হবে সেখানে হেড কোচ বোথ ফাহমিদুল এবং কিউবা মিশেলকে কনসিডার করছে, এটা আমি জানি। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির 38তম জন্মদিন আজ। 1987 সালের এই দিনে জর্জ মেসি এবং সেলিয়া কুচেত্তিনির কোল আলো করে পৃথিবীতে আসেন লিও। 11 বছর বয়সে শরীরে গ্রোথ হরমোনজনিত রোগে আক্রান্ত হয় মেসিকে নিয়ে স্পেনের শহর বার্সেলোনায় পাড়ি দেন তার বাবা মা। এর পরের গল্পটা তো এতদিনে সবারই জানা। একটা বিশ্বকাপ, 2টা কোপা আমেরিকা, 4টা চ্যাম্পিয়ন্স লিগ, 10টা লা লিগা, সব মিলে পুরো ক্যারিয়ার জুড়ে এখন পর্যন্ত 46টা বড় শিরোপা জিতেছেন। সেই সাথে আছে রেকর্ড 8টি ব্যালন ডি'র জয়ের কীর্তি। তাই তো অনেকেই বলেন সর্বকালের সেরা খেলোয়াড়। অনেকের কাছেই কোট, আবার কারো কাছে তিনি ফুটবল জাদুকর। বলছি আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির কথা। তার ট্রফি ক্যাবিনেট এতটাই বড় যে সেটাকে একটা জাদুঘর বললে মোটেও বাড়াবাড়ি হবে না। সবার প্রিয় সেই লিওনেল মেসির 38তম জন্মদিন আজ। ক্যারিয়ারের এই সময় যখন অবসর নেন অনেকেই, তখন মেসি গোলের পর গোল করে চলেছেন। এই তো কদিন আগেই ক্লাব বিশ্বকাপে মনোমুগ্ধকর এক ফ্রি কিক গোলে মেসি দেখিয়েছেন তার জাদু। 1987 সালের 24 জুন জর্জ মেসি সেলিয়া কুচেত্তিনির সংসারে তৃতীয় সন্তান হিসেবে জন্ম নেন লিওনেল মেসি। তবে মেসির শৈশব ছিল খুব কঠিন। এখন যার পায়ের জাদুতে মুগ্ধ পুরো
বিশ্ব সেই মেসি 11 বছর বয়সে শরীরের গ্রোথ হরমোনজনিত জটিল সমস্যায় পড়েন। তার চিকিৎসার জন্য বাবা মা পাড়ি দেন বার্সেলোনায়, আর সেখানেই রচিত হয় মেসি আর ফুটবলের নতুন ইতিহাস। সেই গল্পটা তো এতদিনে সবার জানা। বার্সেলোনা আর ক্লাবের হয়ে মেসির সাফল্য তো ঈর্ষণীয়, তবে 2021 সালে সৃষ্টিকর্তা এই কিংবদন্তিকে দেন জাতীয় দলের হয়ে প্রথম সাফল্য। কোপা আমেরিকা দিয়ে যার শুরু, আর 2022 সালে বিশ্বকাপ জিতে নিজের ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছেন মেসি। এটা সত্যি বয়সের ভারে মেসির সামর্থ্য কমেছে কিছুটা, যেটা খুবই স্বাভাবিক, কিন্তু এখনো মেসি বিশ্বসেরাদের কাতারে আছেন মাথা উঁচু করে। তার একটা জাদুকারী মুহূর্ত যে কোনো সময় বদলে দিতে পারে ম্যাচের গতিপথ। তাই তো নিশ্চিতভাবেই জন্মদিনে মেসির কাছে ভক্তরা চাইবেন পরবর্তী বিশ্বকাপ খেলার নিশ্চয়তা। শুভ জন্মদিন লিও, সামনের পথ চলা হোক সুন্দর, আনন্দময় আর ভালোবাসার চাদরে মোড়া। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় হয়েছে, আমাদের সঙ্গেই থাকুন। মিয়ানমারে এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে নিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তার আগে বাফুফে প্রেস মিটে আসন নিয়ে আলোচনা করেছেন হেড কোচ পিটার বাটলার এবং ক্যাপ্টেন আফিদা খন্দকার। এর আগে আসরকে সামনে রেখে দুপুরে 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাফুফে। জর্ডানে খেলা সর্বশেষ দল থেকে বাংলাদেশ দলে আছে 3 পরিবর্তন। ফিরেছেন সাবচয়ী ফুটবলার নীলুফা ইয়াসমিন নীলা। 29 জুন প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন, 2 জুলাই প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, শেষ ম্যাচে 5 জুলাই প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। খেলাগুলো শুরু হবে ইয়াঙ্গুনে। মিয়ানমারের সঙ্গে হবে কঠিন লড়াই বাকি 2 ম্যাচ। আশাবাদী হেড কোচ গ্রুপ চ্যাম্পিয়ন হলে আগামী বছর অস্ট্রেলিয়া এশিয়া কাপ খেলার সুযোগ পাবে জয়ী তারা। কোচ আমাদেরকে যেভাবে প্র্যাকটিস করিয়েছে তার প্ল্যান অনুযায়ী আমরা সেভাবেই করার চেষ্টা করেছি। আমাদের টার্গেট থাকবে কোয়ালিফাই করা। 3টি ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিপক্ষ বাহরাইন, তুর্কমেনিস্তান, মিয়ানমার খুবই স্ট্রং টিম। আমরা চেষ্টা করব ওদের সাথে ম্যাচ বাই ম্যাচ জেতার। রাজনীতি নয়, ইন্ডিয়ান টিমের কোচ হতে আগ্রহী সৌরভ গাঙ্গুলি। দেশটির সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন কোচিং করানোর জন্য তিনি এখন পুরোপুরি প্রস্তুত। তবে গৌতম গম্ভীরকে সরাতে চায় না বিসিসিআইয়ের সাবেক এই সভাপতি, তাকে দিতে চান আরো সময়। বিশ্বাস করেন গম্ভীরের নেতৃত্বে এগিয়ে যাবে ইন্ডিয়া টিম। সৌরভ গাঙ্গুলি ভারতের সাবেক এই অধিনায়ক এখনও ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন নানাভাবেই। বিসিসিআই ও এসিসির সাবেক সভাপতি থাকার কারণেই নিয়মিত খোঁজও রাখা হয় জনপ্রিয় এই খেলাটির। এছাড়া দীর্ঘ সময় আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্বটাও পালন করেছিলেন ঠিকঠাক। আছেন আইসিসির মেন্স ক্রিকেট কমিটিতেও। তবে এর মাঝে আবার বিধানসভা নির্বাচনেরও গুঞ্জন ওঠে। তখনই প্রশ্ন জেগেছিল ক্রিকেটের সঙ্গেই থাকছেন তিনি, নাকি জীবনের দ্বিতীয় ইনিংসটা খেলবেন রাজনীতির মাঠে। অবশেষে এমন প্রশ্নের উত্তর নিজেই খোলাসা করেছেন প্রিন্স অফ কলকাতা। রাজনীতির কথা ওঠার পরেই এড়িয়ে যান গাঙ্গুলি। তবে ক্রিকেটে তার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, ভারতের কোচ হওয়ার ব্যাপারে এখনো পুরোপুরি ভাবেননি এই তারকা, কিন্তু জানালেন তার বয়স 50 আর তিনি এখন কোচিং করানোর জন্য প্রস্তুত। কোচ হওয়ার আগ্রহ থাকলেও বর্তমান কোচ গৌতম গম্ভীরকে কোনোভাবেই সরানোর পক্ষে নন গাঙ্গুলি। বলছেন তিনি এখন ভালো কাজ করছেন। যদিও গৌতমের শুরুটা ভালো হয়নি, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারতে হয়েছে, তবে সে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এখন ইংল্যান্ড সিরিজ চলছে, যা গম্ভীরের জন্য গুরুত্বপূর্ণ। ভারতের বর্তমান এই কোচকে আরো সময় দেওয়ার পক্ষে গাঙ্গুলি। জানালেন তিনি খুব আবেগপ্রবণ ও সোজাসাপটা। একই সাথে এই কোচের জন্য শুভকামনা করেন গাঙ্গুলি। তার মতে গম্ভীর আরো শিখবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। নওগাঁয় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মান্দা একাদশ। মঙ্গলবার জেলা স্টেডিয়াম মাঠে ফাইনালে মুখোমুখি হয় নওগাঁ সদর এবং মান্দা একাদশ। খেলা নির্ধারিত সময়ের মধ্যেই 2 দল 1-1 গোলের সমতা ধরে রাখে। পরে টাই ব্রেকারে 1-1 শুটে নওগাঁ সদর টিমকে হারিয়ে মান্দা একাদশ শিরোপা ঘরে তোলে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। মাঠের দর্শক গ্যালারিতে ছিল ক্রীড়ামোদীদের উপচে পড়া ভিড়। আর মাত্র 345 রান করলে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 2 নম্বরে উঠে আসবেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট। সামনে থাকবেন কেবল
সচিন টেন্ডুলকার। এই মুহূর্তে টেস্ট ইতিহাসের সবচেয়ে রান সংগ্রহের তালিকায় পঞ্চম স্থানে আছেন রুট। এছাড়াও টেস্ট ইতিহাসের সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ডও ভাগ বসিয়েছেন তিনি। হেডিংলি টেস্টেই 210 ক্যাচ নিয়েছেন। সব মিলিয়ে তার সময় লেগেছে 293 ইনিংস। এই তালিকায় অবশ্য যৌথভাবে শীর্ষে আছেন তিনি। 210 ক্যাচ নিয়ে আগেই শীর্ষে ছিলেন ভারতের দ্রাবিড়, তবে সেজন্য তার অপেক্ষা করতে হয়েছে 301টি ইনিংস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।